নমস্কার শ্রোতাগণ, আমি মৃত চৌধুরী। আজকের গল্প তারাচার। আজকে সকালবেলা থেকেই উঠে কেমন মনটা আনছান আনছান করছিল। তার মধ্যে গ্রীষ্মকাল, গরমে আর পেরে ওঠা হচ্ছে না। তার মধ্যে অনেক দিন হয়ে গেল আবার খাতা কলম নিয়েও বসি না। আজকে হঠাৎ করে সেই অ্যাডভেঞ্চার, সেই মিশনের কথাটা মনে পড়ছে। ও ঠিক আছে, একবার নয় বসাই যাক খাতা আর কলম নিয়ে। হাতের প্র্যাকটিসটাও নেই। ঠিক আছে, যা লিখছি তাই পড়ুন, যদি কোথাও ভুল হয় তাহলে ধরিয়ে দেবেন। চরিত্রগুলো আগে একটুখানি বলে নিই। আমাদের কর্তাবাবু ডিটেকটিভ মাইকেল আশুতোষ। প্রায় অর্ধেকের বেশি রহস্যময় কেস ক্লোজ করার দায়িত্বে আমাদের আশুতোষ বাবু। অনেকগুলো সাইকো কিলার কেসেও উনি ইনভলভড, যেখানে কেসে কিলার নিখোঁজ, কিছু অজানা চিহ্ন রেখে। এরপরে আসি ইন্সপেক্টর সেন, আমাদের বড়বাবু ধ্রুবজ্যোতিবাবু। 55টা এনকাউন্টার, ন্যায় বিচারকারী, বড়লোকদের থেকে ঘুষ নিয়ে গরিব দরিদ্রদের পেট চালায়। কিন্তু এই সকল রহস্যময় কেসগুলি তিনি একটু ভয় পায় বললেই চলে। তারপরে আমরা যাকে ভয় পাই, একটু ভয়ই লাগে, প্যারানর্মাল ইনভেস্টিগেটর কাই। প্রিয় স্থান পুরাতন জমিদার বাড়ি, ঘন বন জঙ্গল, আর যে সকল জায়গায় সুইসাইডের পরিমাণ বেশি, প্রচুর ঘোস্ট অ্যাডভেঞ্চার করেছে, বহু বাড়িতে গিয়েও রাত কাটিয়েছে যেগুলো পরিত্যক্ত। সুতরাং তার এ সকল কেস হ্যান্ডেল করতে ভালোই লাগে। তারপরে রাইটার অভিমন্যু সান্যাল, অর্থাৎ আমি। এবং নমস্কার। ছোটবেলা থেকে ডায়েরি লেখা, নতুন নতুন গল্প লেখা, এসব ছিল আমার প্যাশন। কিন্তু কে জানতো বড় হয় এটাই প্রফেশন হয়ে দাঁড়াবে। লেখার ধরন জানি বলে আশুতোষবাবু কেস রেকর্ডের টাইপগুলো আমাকে দিয়েই করায়। আমার লেখা গল্প সমাজ তার চোখে এবং মনে তৈরি করে জায়গা, এবং সে আমাদের চারজনকে নিয়ে তৈরি করে এক সংগঠন। আমরা অর্থাৎ ইন্সপেক্টর সেন, কাই এবং আমি অভিমন্যু সান্যাল। এবং এই সংগঠনের কর্তা হলেন ডিটেকটিভ মাইকেল আশুতোষ। ঘটনাটি প্রায় আজ থেকে 4-4.5 বছর আগেকার। কাই কোনো একটা কর্মসূত্রে বাইরে যায় এবং ও হোটেলে থাকে। ইন্সপেক্টর সেনের ইচ্ছা হয় যে কি 4 দিনের জন্য বাড়িতে যাওয়ার, সব কাজ বন্ধ করে দিয়ে বাড়িতে যাওয়ার। সে ডিটেকটিভ আশুতোষ বাবুর থেকে বলেন যে কি এবারে আমাকে 4টে দিন বাড়িতে যেতে লাগবে। আশুতোষ বাবু তাকে বলেন যে কি হ্যাঁ যা, সাবধানে যাস কিন্তু। এই বলে ইন্সপেক্টর সেন তার জিপটাকে নিয়ে বেরিয়ে পড়ে পুষ্করে। বেরিয়ে রাস্তা দিয়ে যাওয়ার পথে কিছু মাইল যাওয়ার পর হঠাৎ করে তার চোখে পড়ে একটি পোস্টার, যেখানে ওয়ার্নিং পোস্টার, যেখানে দেওয়া রয়েছে তাদের 4টে জাতি। দেখতে 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 বেরিয়ে যায়। সে অতটা গুরুত্ব দেয় না, সে বুঝতেও পারে না যে কি সেই পোস্টারের মধ্যে কী দেওয়া ছিল না ছিল। সে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে প্রথম দিন কাটায়, ভালো করে কবজি ডুবিয়ে রসিয়ে কষিয়ে খাবার খায়। খাবার খেয়ে দিয়ে ওঠার পরে রাত কাটে। পরের দিন তারা আবার ঘুরতেও যায়, সে, তার বউ, তার সন্তান এবং তার মা। 4টে মানুষ মিলে বেশ ভালোই দিনগুলো কাটাচ্ছিল। কিন্তু হঠাৎ করে ঘুরে ফিরে আসার পর তার বউ তাকে, অর্থাৎ তার স্ত্রী তাকে বলে ওঠে যে কি তুমি একটুখানি কিন্তু সাবধানে থেকো, কারণ শোনা যাচ্ছে যে কি ডিটেকটিভ, রাইটার, প্যারানর্মাল ইনভেস্টিগেটর, পুলিশ, এরা সকলেই নাকি, প্রায় কয়েকজনই নাকি নিখোঁজ রয়েছে। তাদের নাকি পাওয়া যায়নি এবং তারা নাকি ইউনিফর্মেই ছিল অ্যান্ড ব্যাজ নিয়েই ছিল। ইন্সপেক্টর সেন অতটা গুরুত্ব দেয় না এই কথাটা, কোনো গুরুত্বই দেয় না বলা যায়। সে খালি বলে ওঠেছে কি তুমি এই ওয়েবসাইটের যে নিউজগুলো, এই নিউজগুলো দেখা বন্ধ করো, অর্ধেকের থেকে বেশি ফেক হয়। সে কোনো গুরুত্ব দেয় না এই কথাটাকে। 3 দিনের দিন যখন সে তার পাড়ার বাবুদার দোকানে গিয়ে বাবুদাকে বলল যে কি বাবুদা, আজকে কিন্তু বেশ ভালো করে মুড়ির মধ্যে একটুখানি সর্ষের তেল ফেলে একটুখানি চানাচুর দিয়ে একটুখানি খামের মধ্যে একটুখানি ঝাঁকিয়ে দিয়ে দাও তো। সঙ্গে সঙ্গে ফোন আসে ডিটেকটিভ আশুতোষ বাবু। ফোনটা অ্যাকসেপ্ট করে ইন্সপেক্টর সেন।
তখন আমি ডিটেকটিভ আশুতোষবাবুর সামনে, কারণ ডিটেকটিভ আশুতোষবাবু তার বাংলোতে আমাদের তিনজনকে নিয়ে থাকেন। আমাদের তিনজনকে নিয়ে তার একটা ছোট্ট পরিবার। কাই তো একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য নিখোঁজ, এবং সেনবাবু গেছেন তার পরিবারের সাথে ছুটি কাটাতে। পড়ে রয়েছি খালি আমি এবং আশুতোষবাবু এত বড় বাংলোতে। সুতরাং আশুতোষবাবু ফোন করে ইন্সপেক্টর সেনকে, ফোন করে জিজ্ঞাসা করে, কিরে খবর শুনেছিস? ইন্সপেক্টর সেন, না তো বাবু, কিছু তো শুনতে পাইনি এমন কোনো ঘটনা। আরে শুনিসনি? এই যে ডিটেকটিভ, পুলিশ, ইনভেস্টিগেটর, রাইটার, এরা সকলে হচ্ছে নিখোঁজ। তাহলে আর কি কেস তুই ক্লোজ করবি রে? প্রথমেই বলেছিলাম ইন্সপেক্টর সেন এইসব বিষয়ে একটুখানি পিছু পা হাঁটতে পারলেই বাঁচে। সে পায়ে একটু হলেও ভয়। একটু আমতা আমতা করে সে বলে যে কি তাহলে কি বাবু চলে আয়। হ্যাঁ, আবার বলতে হবে নাকি এই কথা? তাড়াতাড়ি লাগেজ গুছিয়ে চলে আয়। ইন্সপেক্টর সেন গলা কাঁপিয়ে আওয়াজ দেয়, বলছিলাম যে কি কীরকম কেস এটা? ওই আগেকার মতনই কি ওরকম? বলা যেতে পারছে না। আগে নতুন জায়গায় যাব, নতুন জায়গার কেমন ধরন সেগুলো দেখব, তারপরে না। ঠিক আছে, তুই লাগেজ গুছিয়ে নে, কালকের মধ্যে যেন তোকে আমি আমার বাংলোর দাঁড়ে যেন দেখতে পাই। কাইকে অলরেডি ফোন করে জানিয়ে দিয়েছি। কাই তো খুব ইন্টারেস্টেড। হ্যাঁ, ও ইন্টারেস্টেড থাকবে না? ও তো মারতে পারলে বাঁচে। ভূত 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 প্রেত কী যে পাই এগুলো। হ্যাঁ চল, ভয় পাস না রে, আছি তো তোর সাথে আমি, কোনো অসুবিধা নেই। লাগেজ গুছিয়ে চলে আয়। হ্যাঁ হ্যাঁ আশুতোষবাবু, আমি এখনই লাগেজ গুছিয়ে সকালের দিকে রওনা দিচ্ছি। এই বলে এই কনভারসেশন করার পর কাই এবং ইন্সপেক্টর সেন দুজনেই এসে হাজির হয় আমাদের বাংলোতে, অর্থাৎ আশুতোষবাবুর বাংলোতে। বলেছিলাম না, আমরা সকলেই একটা ছোট পরিবার, আমরা এখানে আমাদেরই বলি। আমাকে বলে দেওয়ার সাথে সাথে তো আমি আমার প্রতিবিম্ব পেটি, আমার কমিক আঁকার খুব শখ, সেজন্য কলম, পেন, পেন্সিল, খাতা, ড্রয়িং খাতা, প্রতিবিম্ব পেটি, যাবতীয় সব জিনিস, জামা কাপড়ের থেকেও এইসব জিনিসগুলোই আমার কাছে বেশি। একটা জামা, একটা প্যান্ট, এই নেওয়ার পর বাকি লাগেজটা পুরো এই প্রতিবিম্ব পেটি আর তোমার খাতা কলম এগুলো দিয়েই ভর্তি হয়ে যায়। আর বেশি কিছু বলতে পারি না, বেশি কিছু করতে পারি না। গা দিয়ে গন্ধ চাললে আশুতোষবাবু একবার একটুখানি মাথায় গাঁটটা মেরে দেয়, বলে যে কি এরপরের থেকে একটুখানি বেশি জামা কাপড় নিবি, এত কম জামা কাপড় নিস কেন? আরে সেরকম যদি হয় আমি তোকে ব্যাগ দেবো। কিন্তু বাবু মশাই তো একটু বেশ কেমনই লাগে, তাই জন্য আর চাই না। মানুষটা খুবই ভালো। মুখে সিগার নিয়ে পরের দিন হাতে এক প্যাক নিয়ে এবং মুখে সিগার নিয়ে সে বসে আমাদের সাথে মিটিং করে, কেসটার সম্বন্ধে আলোচনা করে। আশুতোষবাবু বলেন, শোন ইন্সপেক্টর সেন, আপার লেভেলের থেকে পারমিশনটা আমরা কনফার্ম করেই নিয়েছি যে কি এই কেসটা আমরাই হ্যান্ডেল করব। লাস্ট লোকেশন ট্র্যাক করা হয়েছে, সেই ডিটেকটিভ, সেই ইনভেস্টিগেটর, পুলিশ, এদের সকলের লোকেশন পাওয়া গেছে সেই পরিত্যক্ত জঙ্গলের দিকেই। সঙ্গে সঙ্গে কাই বলে ওঠে, তাহলে কি ঘোষ ডিটেক্টর মেশিনটা কি নিয়ে নেব? ডিটেকটিভ বলে ওঠেন যে কি আমার মনে হয় না, জানিস তো, যে কি এটা কোনো ভৌতিক রহস্য বা সামথিং কিছু। আমার মনে হয় এটা কোনো জ্যান্ত মানুষেরই কর্মকাণ্ড। ইন্সপেক্টর সেন দিক থেকে সব কিছুতে ভূত প্রেত তন্ত্রবিদ্যা, আরে এগুলোর বাইরেও কিছু ভাব কাই। এত এগুলো নিয়ে ভাবিস না, নেগেটিভ জগতেই আচ্ছন্নতা হয়ে পড়ে থাকবি। আশুতোষবাবু, আরে তোরা আবার লেগে পড়লি। আরে ইন্সপেক্টর সেন, শোন একটা কথা বলি তোকে, তুই যদি ভয় পাস তাহলে তো কিছু করার নেই না। আর কাই তো এইসব নিয়ে পড়াশোনা করেছে, সে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে পড়াশোনা করেছে, সুতরাং তাকেও তো দরকার নেই রহস্যতে। আমি সঙ্গে সঙ্গে বলে উঠি যে কি তাহলে আসল রহস্যটা কি? ওই জঙ্গলে এমন কি রয়েছে? আশুতোষবাবু সে জঙ্গলের এবার ডেফিনেশন দেওয়া শুরু করে। ওই জঙ্গলে
চাঁদের আলোর জ্যোৎস্না এমনভাবে সেই নদীর ওপরে পড়ে যেন মনে হয় দ্বিতীয় চাঁদ ওই জঙ্গলেই রয়েছে। ওই জঙ্গলে নাকি অনেক জমিদারের জিনিসপত্র রয়েছে, অনেক সোনা দানা, অনেক রূপো, অনেক নানান ধরনের মাটি, নানান ধরনের পাথর। জমিদার আমলের অনেক জিনিস ওই জঙ্গলে আছে। আমরা তো এমন জঙ্গল সম্পর্কে জানি না। আশুতোষ বাবু বলে ওঠেন, জানবি কি করে? জঙ্গলের এই ঘটনাগুলি যদি রিভিল করা হতো বা সামনে নিয়ে আসা হতো তবে না জানতে। সিগারেট টান দিয়ে আরেকবার বলেন, জেনে যাবি, সম্পূর্ণটাই জেনে যাবি। নে খা খা, ব্লেন্ডার স্প্রাইট অনেকদিন পর নিয়ে আসা হয়েছে। বিয়ার খেতে খেতে মুখটা পুরো পচেই গেছে বললে চলে। শোন ইন্সপেক্টর সেন, ভয় পাবি না কিন্তু। যা হবে দেখা যাবে। আমার প্রভু আছে, আর আমার সাথে যখন প্রভু রয়েছে, প্রভু দেখবেন যে কে আমার সাথে আরো 3 জন রয়েছেন। প্রভু সকলকে নিয়ে চিন্তা করে, খালি আমাদের 4 জন নয়, এই জগতের কয়েক 400 বিলিয়ন লোককে নিয়েই চিন্তা করে। ইন্সপেক্টর সেন বলে ওঠেন গজগজ করে, আরে মরে গেলে কি হবে স্যার? ভয় পাস না ইন্সপেক্টর সেন, ভয় পাস না, কিচ্ছু হবে না। আমি আবারও জিজ্ঞাসা করি যে কি জঙ্গলে এমন জিনিস কেন? ওখানে কি কোনো ডাকাত বা কোনো টেররিস্টের স্থানীয়? জানি না, কিন্তু ওই জঙ্গলটায় বলা হয় নাকি এক কপিলা বাস করে, যে কপিলা একটুখানি হিংস্র বললেই চলে। কিছুর একটা পুজো করে বেশ, এরকম শুনেছিলাম, কোনো এক দেবীর পুজো করে, রক্ত চড়ায়, বলি চড়ায়, চড়ায় বহু জিনিস, উৎসর্গ করে দেয়, জ্বালিয়ে দেয়। ওখানে শোনা যায় নাকি যে কি প্রথম বাচ্চা, ওখানে যে ওই কপিলা জাতের প্রথম বাচ্চা যারা হয় সেই বাচ্চাদেরকে নাকি নেয় না, প্রথম বাচ্চাটিকেই নাকি সেই দেবীর কাছে উৎসর্গ করে। কি সব নিয়ম, তাই না বল? সত্যি সত্যি আশুতোষবাবু, এইসব নিয়মগুলো দেখলে গা একদম গিরগির করে ওঠে আর চিরবিরিয়ে ওঠে, ইচ্ছা করে যেন সামনে দাঁড় করিয়ে সেই কপিলাগুলোকে কাটি। না, এরকম হিংস্র মানুষেরই একটা দরকার আমার। মানে? ইন্সপেক্টর সেন বলে, মানে আপনি কি তাহলে কি ওখান থেকে কি ওই কপিলার কোনো একটা লোককে কি তুলে নিয়ে আসবেন নাকি? আরে না রে, দেখা যাক না কি হয়, কদ্দূর কি হয়। আর বাইদে ভাই, না না আশুতোষবাবু, আমি বলে উঠি, আশুতোষবাবু বলছিলাম যে কি আর একটু ডেফিনেশন দিন না, আপনি মনে হচ্ছে অনেক কিছুই লুকিয়ে যাচ্ছেন। চল তাহলে তোদেরকে বলি ঘটনাটা। এই জঙ্গলে যে কপিলা বসবাস করে, সেই কপিলা কোনো সাধারণ কপিলা নয়। বহু যুগ আগে এই জঙ্গলে কোনো এক জমিদার বসবাস করত। সেই জমিদারের বসবাস থেকেই নেমে আসে এই কপিলা। এই কপিলা যে সেই কপিলা নয় রে, এই কপিলা ন্যায় বিচারকারী। এই কপিলা তাদেরকেই কাটে যারা অন্যায়, যারা সর্বন্যাসী, তাদেরকেই কাটে এই কপিলা। এবং যে সে কাটাকাটি করে না, খালি মনটা ধর থেকে কেটে বাদ দিয়ে দেয়। কিন্তু জঙ্গলটা নাকি, বন জঙ্গল যেটা শুনেছি, সে বন জঙ্গলটা নাকি খুবই অ্যাট্রাকটিভ, খুবই সুন্দর। ওখানের গাছের পাতাগুলোও কথা বলে। ওখানে শোনা গেছে নানান ধরনের জন্তু জানোয়ারের বসবাস। ওখানে শোনা গেছে যে কি কোন একটা গাছ নাকি কথাও বেশ বলে, বয়স তার প্রায় 1000-1500 বছর। মানে আজও মরেনি? তাই বলে ওঠে, না আজও মরেনি রে। সেই গাছ যে 1500 বছর ধরে কত কি যে দেখেছে, কত কি যে সহ্য করেছে, সেই গাছ নাকি আজও তাদের সাথে কথা বলে, অর্থাৎ সেই কপিলাদের সাথে। সেই কপিলার যদি তুই বর্ণনা নিস, তাহলে বলা যেতে পারে যে কি তাদের চোখের পলকে আংটি, চোখের পলকে রিং, ঠোঁটটা কাটা মাঝখান দিয়ে, সেখানেও একটা রিং ঝোলানো, কানে বড় বড় রিং, কানের যেই তুলিটা হয় সে তুলিটা কাটা,
নাকের মাঝখান দিয়ে রিং, এবং নাক থেকে শুরু করে, নাকের ডগা থেকে শুরু করে মাথার কপালের একদম চুল যেখান থেকে শুরু মাঝ বরাবর অত দূর অবধি কাটা থাকে কালো আর লাল রঙের তিলক। বোঝা যায় না এরা কখন কোথা দিয়ে কিভাবে উঠতে বসে থাকে, বোঝা যায় না এরা কিভাবে হামলা করে, বোঝা যায় না এরা কোন অস্ত্র চালায়। এদের অস্ত্র সম্পর্কে আমাদেরও কোনো জ্ঞান নেই। আগে থাকতেই বলে দিই, এই যে মিশনটা হবে, এই যে কপিলাদের প্রতি মিশনটা হবে, সেই মিশনটা কিন্তু খুবই ভয়াবহ মিশন। আর তোরা জানিস যে তোদের আগে থাকতে এইসব নিয়ে নলেজ নেওয়া আমি স্টার্ট করে দিই। আমি বসে থাকি না কারোর জন্য। আমি বলে উঠি যে কি, সাহিত্যিকবাবু কি বলছিস, নেশায় গেছে নাকি? ও সরি, ডিটেকটিভ বাবু, তোকে আর দেবো না। গ্লাস উল্টে দিলাম কিন্তু আমি। না সরি, ভুল করে বলে ফেলেছি। শুনুন না, আমার কথাটা শুনুন। আচ্ছা ঠিক আছে, বল। ডিটেকটিভ বাবু, আপনি আরেকটু যদি বর্ণনা দেন। কি কাল থেকে লিখতে বসবি নাকি? লেখ, রেকর্ডেড ফাইলেও রাখবে এগুলো। ওখানে বড় বড় ধরনের লিজার্ড পাওয়া যায়, প্রচুর বড়। বলা যেতে পারে আমাজনের একটা ছোট ভাই ওই জঙ্গলটা। ওই জঙ্গলটার নাম কি আজও কেউ বিবরণ দিতে পারেনি, নামও কেউ জানে না। ওই জঙ্গলটা খালি নাম এখন পর্যন্ত রয়েছে অ্যাট্রাকটিভ জঙ্গল, কারণ ওই জঙ্গলটা খুবই আকর্ষণ করে এবং আকর্ষণ করে যে টেনে নিয়ে যায় জঙ্গলটা, তারপর থেকেই কাউকে কিন্তু আর ফেরায় না। উৎসর্গ করে সেই কপিলা তার দেবীদের কাছে, সেই সর্বনাশীগুলোর। ইন্সপেক্টর সেন বলে ওঠেন যে কি, তাহলে কি বাবু আমরা কি পাপি? মানে অর্থাৎ আমাদেরকেই তো টার্গেট করে রেখেছে না আপনাকে, মানে আপনি ডিটেকটিভ ইন্সপেক্টর, এই কাই ইনভেস্টিগেটর, তারপরে এই রাইটার। আসুন, কি বলছি আমি বুঝতে পারছি না। তুই ভয় পাচ্ছিস কেন রে? ওদেরও তো মন রয়েছে, ওদেরও তো ফিলিংস রয়েছে। আরে আমরা ওদের সাথে কি জাস্ট কথাবার্তাটুকুনি বলবো। আরে কথাবার্তা বলার টাইমটাই যদি না দেখা যাবে। ভয় পাস না, কোনো ভয় নেই। আমি সকলের সাথে কথা বলে নিয়েছি। শোনা গেছে যে কি ওই জঙ্গলে নাকি একটি কলস পাহাড় রয়েছে, ওখানে নাকি বাঘ রয়েছে, ওখানে নাকি এমন অনেক সাপ রয়েছে, যে সব সাপগুলোর মাথায় হিরে বসানো। অনেক ধরনের সাপ রয়েছে, যে সাপগুলোর মাথায় আগুন জ্বলে। ইচ্ছাধারী নাগেদের বসবাস ওখানে, বাঘেদের বসবাস, যারা মানুষেরও রূপ নিতে পারে। কেমনই এক জঙ্গল, তাই না? সত্যি ইন্টারেস্টিং। খুবই ইন্টারেস্টিং পার্টে এসে আটকে গেছে তো সব। আমি বলে উঠি, আপনি আর একটুখানি বলুন। ওই জঙ্গলে দ্বিতীয় সূর্য ওঠে। দ্বিতীয় সূর্য মানে কি? হ্যাঁ, ওই জঙ্গলের নিজস্ব সূর্য আছে সকালবেলায়, কারণ বাইরের সূর্য ওই জঙ্গলে একটা কণাও সূর্যের রশ্মি দিতে পারে না। সেই জন্য ওই জঙ্গলকে দেবী নাকি একটি আলাদা সূর্যই নাকি গিফট করেছে। বাবা, কাই বলে ওঠে। কেমন দেবী? জ্যান্ত দেবী নাকি? না রে, কিছু তো সামথিং ব্যাপার রয়েছে, যেটা ওই জঙ্গলে গেলেই সম্পূর্ণ পরিমাণে জানা যাবে। তাহলে কবে যাচ্ছি ওই জঙ্গলে? আমি বলে উঠি। ইন্সপেক্টর সেন বলে ওঠে, এত তারা কিসের রে? একটু দাঁড়ান না, 2 দিন মাত্র হয়েছে, মানে কালকেই হয়েছে। কালকেই তো ফিরলাম, মানে না আজকে সকালে ফিরেছি। যখন ফিরেছি, আজকে সকালেই ফিরেছি রে। পরিবারের লোকজনদের সাথে একটুখানি স্মৃতিগুলোকে মনে রাখ, তুই একটু লিখে রাখ। এরকম যদি ভয় পাস তাহলে সিধা টান মারবো, মেরে বের করে দেবো এখান থেকে। দরকার নেই আমার ইন্সপেক্টরের। হাজার ইন্সপেক্টর বসে রয়েছে যারা এরকম পায়। তুই কি মনে করছিস নিজে? 55টা এনকাউন্টার আছে তোর। হাত যখন কাঁপেনি ওখানে, তাহলে এখানে মন কেন কাঁপছে, বুক কেন কাঁপছে? এখানে ওই রকম লোকদেরকে সিলেক্ট করা হয় যাদের মন আর জোশ এবং হোশ দুটোই একদম সঠিকভাবে কাজ করে। সরি ডিটেকটিভ, ক্ষমা করবেন। পরশুদিনকে আমরা রওনা দেবো। পরশুদিনকেই? হ্যাঁ, পরশুদিনকেই কথা হয়ে গেছে। গাড়িও রেডি আছে, তেলও ভরানো আছে, সব কিছু করে পরশুদিনকে রেডি হয়ে যাবে।
সকলে রেডি থাকিস। ঠিক আছে ইন্সপেক্টর। এই বলে আমি জাস্ট উঠে একটু রিসার্চ করতে থাকি। ল্যাপটপটা নিয়ে যখন বসি তখন দেখি যে হ্যাঁ সত্যি জায়গাটা খুবই ইন্টারেস্টিং, খুবই সুন্দর। পরের দিন সকালবেলা উঠে আবার জিজ্ঞাসা করি যে ডিটেকটিভ বাবু তাহলে কালকে যাচ্ছি তো? আরে বাবা, তুই তো দেখছি বেশি ইন্টারেস্টেড। হ্যাঁ রে, কালকেই যাচ্ছি। আয়, দাবা খেলবি? হ্যাঁ, খেললেই চলে। শোন সাহিত্যিক, একটা কথা বলি, যেটা দেখবি সেটাই লিখবি, বেশি বাড়তি কিছু লিখবি না। এই কথাটা আজকে আমার খুব মনে পড়ছে, কারণ সত্যি আমি যেই সব জিনিসগুলো দেখেছি সেসব জিনিসগুলোই আজ বর্ণনা করছি। এবং সেই দিনটাও চলে আসে যেদিনকে আমরা রওনা দেব। আমরা গাড়িতে বসি, ইন্সপেক্টর সেন গাড়ি চালায়, ফ্রন্টেই বসে রয়েছে হলো কি ডিটেকটিভ অ্যান্ড ইন্সপেক্টর, পেছনে আমরা দুজন, অর্থাৎ আমি এবং কাই। কাই তার মোবাইলটা নিয়ে ঘাটতে থাকে এবং আমরা সকলে সে জঙ্গলের সামনে গিয়ে যখন দাঁড়াতেই না দাঁড়াতে দেখতে পাই যে কি কঙ্কাল পড়ে আছে। একদিকে মানুষের কঙ্কাল তো আরেকদিকে পশুদের কঙ্কাল। এই দেখে তা অতটা ভয় পাই না। ডিটেকটিভ বাবু গাছের গুড়ি কাটতে থাকে, গাছের গুড়ি কেটে মশাল জ্বালাবেন, তারপরেই ঢুকবেন সেখানে, কারণ অলরেডি বেঁচে গেছে 6:45, সন্ধে 6:45। অ্যান্ড আমরা প্রবেশ করি সেই জঙ্গলে। গাছের গুড়ি কাটতে কাটতে আশুতোষবাবু হঠাৎ করে জিজ্ঞাসা করে ওঠে আমাকে, সাহিত্যিক কটা বাজে রে? আমি বলি, এই তো বাবু 6:45। মিনিটের কাটা 12 ঘরে ঢুকবে ঢুকবে করছে। আচ্ছা আচ্ছা, বল তো, আমি তো চাইলে টর্চ নিয়েও আসতে পারি এইসব কার্যে, তাও আমি কেন এসে এরকম গাছের গুড়ি কেটে প্রত্যেক জায়গায় মশাল জ্বালাই? আশুতোষবাবু, প্রত্যেকবার একই কোশ্চেন জিজ্ঞাসা করতে লাগবে না, আমরা জানি। আপনার ভাষায় মশামাছি যেন সামনে না আসে। আশুতোষবাবু জবাব দেয়, আর মশামাছি মানে মশামাছির সাথে সাথে শত্রুরাও। ব্ল্যাক ইনভেনশন মুভিতে সকলকে জানাই সুস্বাগতম।
ব্ল্যাক ইনভেনশন মুভিজ, যেখানে আমাদের হাতে তৈরি চলচ্চিত্রগুলিকে মাত্র গলার আওয়াজ দ্বারা ফুটিয়ে তোলা হয়। আমাদের গল্প তারাচারের পর্ব 2, কপিলাবধ। আমরা সকলে এবার রওনা হই জঙ্গলের দিকে। নমস্কার, আমি অভিমন্যু সান্যাল। আমি সেই সব জিনিসগুলোই বলছি যেসব জিনিসগুলো আমি দেখেছি। আমরা এবার রওনা হওয়ার পর আমাদের পায়ের আওয়াজগুলো এমনভাবে আমাদের কানে এসে বাড়ি দিচ্ছিল, যেন মনে হচ্ছিল এবং সকলের মনে ভয়ও যাচ্ছিল যে কি এই না আমাদের পায়ের আওয়াজ শুনে কেউ ঝাঁপিয়ে পড়ে আমাদের ওপর আক্রমণ না করে বসে। আমরা যেতে যেতে অনেক কিছুই দেখছিলাম আমরা জঙ্গলের নজারা। কি সুন্দর এই জঙ্গলটি, কি সুন্দর। চারিদিকে ঝিঝি পোকার ডাক, ঝিঝি পোকার ডাকে পুরো কান হচ্ছে তরবরে। চারিদিকে আমরা ঘুরে বেড়াচ্ছি, চারিদিকে আমরা রহস্যের সন্ধানে ঘুরে বেড়াচ্ছি, এদিকে ওদিকে হাঁটা দিচ্ছি। প্যারানর্মাল ইনভেস্টিগেটর কাই, সে তো ভূত দেখার সন্দেহেই রয়েছে। এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমাদের চোখ যায় নদীর দিকে, যেখানে সত্যিই দেখি যে কি চাঁদের জ্যোৎস্না এমনভাবে এসে পড়েছে যেন মনে হচ্ছে যে কি ওপরে আকাশে একটি চাঁদ এবং জলের মধ্যেও একটি চাঁদ। দূর থেকে দেখা যাচ্ছে একটি আলোক উজ্জ্বল রশ্মি, পুরো একদম আগুনের দপট, লাইক সূর্যের মতন আলো দেখা যাচ্ছে। আমরা সেই সন্ধানে সেদিকে হাঁটা লাগাই। জঙ্গলটির মধ্যে ঘুরঘুরটি অন্ধকার, কিন্তু তাও যেন একটা শান্তি রয়েছে। আশুতোষবাবু আর প্যারানর্মাল ইনভেস্টিগেটর কাই এর কনভারসেশন। কাই বলে ওঠে, আচ্ছা আশুতোষবাবু, বলছিলাম যে কি এখানে কি আপনার কি মনে হচ্ছে, এখানে কি কোনো ভৌতিক সন্ধান বা সামথিং কিছু? আশুতোষবাবু বলে ওঠে, আমার তো মনে হচ্ছে একদমই না, এখানে কোনো ভুতুরে কিছুই নেই। আমি আগেও বলেছিলাম, আমি আবারও বলছি, এটা কোনো জ্যান্ত মানুষেরই কাজ। কাই একটুখানি ভাবুক হয়ে পড়ে। কাই ভাবে যে কি এই জঙ্গলের মধ্যে কোনো ভৌতিক কিছু নেই। বাবা, এই ভাবতে ভাবতে যাত্রা হয়। আমরা হাঁটতেই থাকি। মনে হচ্ছে যেন রাস্তা শেষ হচ্ছে না। প্রচুর বড় মাইল জুড়ে, কিলোমিটার জুড়ে তৈরি এই জঙ্গল। এই জঙ্গলে নানান ধরনের বড় বড় গাছ, প্রচুর গাছ, অনেক গাছপালা। এমনও গাছের সন্ধান যেসব গাছগুলো নামও জানি না। প্রত্যেকটা গাছের মধ্যে একটি করে আলাদা আলাদা রঙের মাটি দ্বারা চিহ্নিত করা রয়েছে, এটাই যে চোখে পড়ে। আমরা সেই দেখে আরও নিজেদের মধ্যে কনফিডেন্স আনি যে কি হ্যাঁ, আমরা যেই সন্ধানে এসেছি তার এখানে খোঁজ পাওয়া যাবে। ঘন্টার পর ঘন্টা হাঁটতে থাকি, তাও আমরা সন্ধানে কিছুই পাই না, কিচ্ছু পাই না, একটা কানা করেও কিচ্ছু পাই না। আমরা হেঁটে এগিয়ে যাই, কিচ্ছু নেই। হঠাৎ করে যেতে যেতে রাস্তার মাঝখানে কেউ একজন যেন মনে হয় পেছন দিক থেকে ডেকে বলে, কিছু খুঁজছেন? আমরা এবার আমরা একটুখানি এদিক ওদিক তাকাই, দেখি খালি গাছপালা আর কিছুই নেই। আবার যখন একটুখানি এদিক ওদিক হতে গিয়ে দেখি, আবার বলে ওঠে, আমি তো এখানেই দাঁড়িয়ে আছি, আপনারা কি দেখেও দেখতে পাচ্ছেন? আমরা আবার ভাবুক হয়ে পড়ি, কে কথা বলছে? হঠাৎ করে দেখি অজস্র গাছের মাঝখানে একটি গাছ বিশাল হাওয়া দান করে আমাদের দিকে। আমরা এবার ভালো করে গাছটির দিকে তাকাই, দেখি যে কি গাছটির মুখ রয়েছে। গাছটি দেখি সত্যিই বলছে, এবার দেখতে পেলেন? নমস্কার, আমি এই রক্তমুখী কপিলার এক সদস্য।
আমি তাদেরকে এইসব ঘটনাগুলোই বলি যারা যারা এই জঙ্গলের সন্ধানে আসে, এবং তাদের কানে এই মুহূর্তে এই ঘটনা চলেও গেছে যে কি ঘটতে চলেছে। তারা প্রস্তুতি নিচ্ছে। আপনারা পারলে সাবধানে থাকুন, কারণ তারা কোথা দিয়ে কিভাবে আক্রমণ করে তা আমরা নিজেরাও জানি না। আমাদের মাথায় এবার আশুতোষ বাবুর কথাটা আসে, স্ট্রাইক করে হঠাৎ করে। আশুতোষ বাবু বলেছিলেন ওই জঙ্গলে ১,৫০০ পুরনো একটি গাছ রয়েছে। আমরা গাছটির দিকে তাকাই, মুখে বলার মতন কোনো ভাষা নেই। আশুতোষ বাবু বলে ওঠেন, চল এখান থেকে। আমরাও যেতে থাকি। হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা দূরেই পৌঁছে যাই, প্রায় সেই উজ্জ্বল আলোক রশ্মির কাছে, যেটাকে দেখে আমরা মনে করছিলাম সূর্য, এবং যেটার গল্প আমরা শুনেওছি যে কি সূর্য নাকি সেইটা আসলে একটি ভলক্যানো, একটি অগ্নি লাভা দিয়ে তৈরি পাহাড়। সে পাহাড়ের সামনে গিয়ে যখন দাঁড়াই, গরমে পুরো গাটা ঘেমে উঠছিল। বুঝতে পারছিলাম না এটাকে ওরা সূর্য মনে করে। কাই বলে ওঠে, প্রথমেই বলেছিলাম এগুলো কোনো জ্যান্ত দেবীরই কাজ। জ্যান্ত দেবী, আজব কথাও বলিস তুই, আশুতোষ বাবুর কথা। এরপরে কিছুক্ষণ ধরেই দেখছি যে কি ইন্সপেক্টর সেন কিছুর একটা সন্ধানে রয়েছে। ইন্সপেক্টর সেন একটু বেশি সিরিয়াস দেখছি ইন্সপেক্টর সেনকে। আমরা আবার ওই দিক থেকে যখন রওনা হই, তখন আশুতোষবাবু ইন্সপেক্টর সেনকে ডেকে বলে, কিরে ধ্রুবজ্যোতি, তোর ভয় লাগছে না আজকে? ইন্সপেক্টর সেন বলে ওঠেন যে কি, না বাবু, ভয় লাগছে না। পরশুদিন আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো সত্যি। আমার জায়গায় অন্য কোনো অনেক লোকেরা রয়েছে যারা এই কাজের সন্ধানে রয়েছে, তারাও খুব ইন্টারেস্টেড। আর আমি এই জায়গাটা পেয়েও কেমন অবহেলা করি। আশুতোষবাবু বলে ওঠেন, তোর আসলে প্রবলেমটা কি? তোর সমস্যাটা কি? তোর সত্যি কি ভয় লাগে? ৫৫টা এনকাউন্টার তোর, তারপরেও এরকম ব্যবহার তোর শোভা পায় না। ইন্সপেক্টর সেন বলে ওঠেন, ৫৫টা এনকাউন্টার করলে যে একটা মানুষ প্রচণ্ড সাহসী এবং শক্তিশালী হয়ে ওঠে, এর কোনো মানে নেই আশুতোষবাবু। জানেন তো আশুতোষবাবু, ৫৫টা এনকাউন্টার করতে গিয়ে আমার প্রচণ্ড হাত কেঁপেছে, কারণ আপনাদের মতন অত বুকে আমার জোর নেই, আমার মারতে একটুও ভালো লাগে না। আশুতোষবাবু বলে ওঠেন, কিন্তু এরূপ যে সাপগুলো রয়েছে, সেই সাপগুলোর মাথাটাকে চিপে মেরে দিতে লাগে। ইন্সপেক্টর সেন তাও বিমত। আমার মনে হয় না। আশুতোষবাবু, আমার তো মনে হয় না। আচ্ছা, আপনি কতজনকে মেরেছেন? আপনি কতজনের এনকাউন্টার করেছেন? আপনি তো বলেন যে কি ভালো বাঁশ দিয়ে নয়, ভালো বাসা দিয়ে লোকদেরকে কবজা করতে লাগে। আশুতোষবাবু বলে ওঠেন, না ইন্সপেক্টর, কিছু কিছু জায়গায় ভালো বাঁশও দিতে লাগে, যেমন এখানে এসেছি ভালো বাঁশ নিয়ে। ইন্সপেক্টর সেন বলেন, জানেন তো ৪৪ নম্বর যে এনকাউন্টারটা করতে গেছিলাম, একটা সাধারণ চোর ছিল, প্রচণ্ড বড় পলিটিশিয়ানের বউয়ের গলায় বসানো সোনা দিয়ে তৈরি এবং ডায়মন্ডের কাজ করা একটি হার চুরি করে পালিয়েছিল। চোরটিকে ধরাতে সে প্রচণ্ড তর্ক বিতর্ক করছিল। পলিটিশিয়ান তখন আমাদের সাথে উপস্থিত। পলিটিশিয়ানের অর্ডার যে কি ওকে এনকাউন্টার করে দেয়। তার স্ত্রীকে নিয়ে ভুলভাল কথা বলছিল বলে সে রেগে এই কথাটি বলে, অ্যান্ড আমি এনকাউন্টার করতেন। আমার আর কোনো উপায় ছিল না। আশুতোষবাবু বলে ওঠে, এইসব পলিটিশিয়ানসদের চক্করেই এই পুলিশ থানা এদের সবার মান, ইজ্জত, সম্মান সব কিছু লুটে পুটে ছাড়খার। তোরা আর কতদিন বলতো এই পলিটিশিয়ানদের কবজায় থাকবি? হ্যাঁ, এগুলো কিন্তু ঠিক নয়। কী কাজের জন্য তোদেরকে রাখা রয়েছে আর কী কাজ তোরা করছিস? তোদের কাজ বিচার করা নয়, এত বড় ক্ষমতা তোদের হয়ে ওঠেনি। তোদের কাজ ভালোবাসা দিয়ে তাদেরকে আবার পরিবর্তন করা। ঠিক আছে, চল
আশুতোষবাবু এবার আমাকে একবার ডাক দিয়ে বলে যে কি তোর ব্যাগটা একবার খোল তো। আমি আমার ব্যাগটি খুলি, বলে যে কি দেখ ওখানে 4টে পিস্তল রয়েছে। 4টে পিস্তল বের করে 4জনের হাতে ধরে নেয়। আশুতোষবাবু নিশ্চয়ই কিছুর কানাকড়ি আঁচ পেয়েছিল যার দরুন এই কথাটি বলল, নইলে আশুতোষবাবু এই কথা বলার লোক নয়। কারণ সত্যি তিনি ভালো বাঁশ দিয়ে নয়, ভালো বাসা দিয়ে লোককে কবজা করে। প্রচণ্ড বড় বড় মার্ডারার, প্রচণ্ড বড় বড় ক্রিমিনাল, প্রচণ্ড বড় বড় বিজনেসম্যান যে ক্রিমিনাল, তাদের সকলকেই আশুতোষবাবু ভালোবাসা দিয়ে পরিবর্তন করেছেন। কিন্তু আজকে এই পিস্তলের কথাটা বলে আমার মনে একটু খটকা জাগালো আশুতোষবাবু। আমরাও সকলে বের করে নিই, আমাদের লিডার উনি, সেই ধরুন ওনার কথাটা শুনতে লাগবে। সে যেটা বলবেন সেটাই বেস্টের থেকে বেস্ট, সে যেটা বলবেন সেটাই গুড, অ্যান্ড সে যেটা বলবেন তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, তারপরে তার মুখ থেকে একটা কথা বেরোয়। আমাদের আশুতোষবাবু এরকমই। আশুতোষবাবু এমনই একটা লোক যে এইসব কেস হ্যান্ডেল করার টাইমে কাউকে বিশ্বাস করেন না, সত্যি কাউকে বিশ্বাস করেন না। হ্যাঁ, আবার আপনারা মনে করবেন না যে কি আমাদেরকে বিশ্বাস করেন না, না না, আমাদেরকে বিশ্বাস করেন, প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করেন। যার জন্যই তার ড্রেসটা আমাদেরকে দিয়ে কাস্টমাইজ করে। তার ড্রেস কাস্টমাইজেশনসের যদি কথা বলি, এই কথার পেছনে অনেক কথা রয়েছে। কারণ তিনি শিবাজি যিনি ছিলেন তার ড্রেস আপ কাস্টমাইজেশনকে ফলো করতেন। তিনি ফলো করতেন তার কোথায় কোথায় ড্রেসের কোথায় কোথায় অস্ত্র লুকানো যায়। তার অনেক বড় বড় চুল, আমাদের ডিটেকটিভ মহাশয়ের অনেক বড় বড় চুল, সেই চুলের মধ্যেও ব্লেড থাকে, কলারে ব্লেড, নানান ধরনের অস্ত্র। সে হাতে একটি রিং পরে, সেই রিংটিও একটি অস্ত্র। সে যে লাইটারটা ইউজ করে সেটাও একটি অস্ত্র। প্রত্যেকটা জিনিসই অস্ত্র লুকিয়ে রয়েছে, কিন্তু কোনোদিনই এসব জিনিসের তেমন করে ব্যবহার করেননি। জানি না কেন এইবারেই এই জঙ্গলে আসার কথা শুনে সে এইসব পড়ে এসছে। জানি না, বলতে পারবো না, একদমই কোনো নলেজ নেই। কারণ এত বছর ধরে, গত 8 বছর ধরে আমরা একসঙ্গে কাজ করছি, কোনোদিনই ডিটেকটিভ বাবুকে এতটা সিরিয়াস দেখিনি। এইবারে জানি না তিনি কি করবেন না করবেন। এই বলতে বলতে আমরা হাঁটতে থাকি, পায়ের পর ব্যথা ধরে যায়। আমরা এক জায়গায় বসে একটুখানি রেস্ট নিই, একটু জল খাই। আমাদের সাথে সাথেই যেন নদীটা চলছিল। আমাদের খুব কিউরিসিটি জাগে যে কি নদীটাকে নিয়ে এত কথা বলা রয়েছে, একবার নদীর জলটা নিয়ে এক্সপেরিমেন্ট করা যাক। নদীর সামনে যেতে যেতে বুঝতে পারি যে কি নদীটা একটি ট্র্যাপ। নদীর সামনে একটি কুমির তার রাতের ভোজন করছে, আর একটা পশুকে খাচ্ছে। আর একটুখানি খুঁটিয়ে দেখলে দেখা যায় যে কি নদীর জলটা কেমন জানি টকবগিয়ে ফুটছে। নদীর সামনে বড় বড় স্টোন। আমরা একটি মাটির দলা তুলি, কাদা থেকে মাটির দলা বানাই, সেটা এরপর ছুঁড়ে দিই নদীর পাড়ের দিকে, যেখানে নদীর জলটা একটু চুইয়ে চুইয়ে আসছিল। এটাই দেখার জন্য যে কি নদীর জলটা আদৌ গরম নাকি ওটার পেছনে কোনো রহস্য রয়েছে, এরকমভাবে টকবগিয়ে ফোটার পেছনেও কোনো রহস্য রয়েছে। না, দেখি যে কি কিছুই তো হলো না। মাটিটা দেখি দিব্যি রয়েছে, যেমন করে পাঠানো রয়েছে। ওটা তো স্টোন হলো না, ওটা তো পাথরে রূপান্তরিত হলো না। কে জানে কেমন জঙ্গল, সত্যি সত্যি কেমন জানি না জঙ্গলটা। কিন্তু হ্যাঁ, এইটুখানি বলা যেতে পারে, বাঘ দেখা গেছে কিন্তু মানুষ রূপী নয়। সাপ দেখা গেছে কিন্তু মাথায় হিরে বসানো বা আগুন জ্বালানো নয়। এগুলো সবই ফাউয়া কথা, যাকে আমরা বাঙালিরা অনেক ধরনেরই ভাষা দিয়ে বলি ফাউয়া কথা, ভুয়া কথা, এরকমই কথা। আমরা এইসব জিনিসই আলোচনা করতে করতে যাচ্ছিলাম, হঠাৎ করে দূরের দিকে দেখা যায় যে কি মশাল জ্বলছে, বেড়া দেওয়া, চারিদিকে বেড়ার পাঁচিল এবং মশাল জ্বলছে। হঠাৎ করে এক জায়গা থেকে কেমন এক বিকট আওয়াজ দিল মনে হলো। আমরা একটুখানি হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা ডিটেকটিভ, কেউ ইন্সপেক্টর, তো কেউ সাহিত্যিক, তো কেউ প্যারানর্মাল ইনভেস্টিগেটর। আমাদের সকলের মনে জেগেছে কিউরিসিটি। আমরা এগিয়ে যাচ্ছি। যেতে যেতেই প্রাণের দিকে ভয়ও কাজ করছে যে কী হতে পারে।
আদৌ বেঁচে ফিরবো তো এই জায়গা থেকে? সত্যি ইন্টারেস্টিং, সত্যি ইন্টারেস্টিং। আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাই। হঠাৎ করে চারিদিক দিয়ে দেখেছি কি 40টার মতন লোক আমাদেরকে ঘিরে নিয়েছে। সব গাছ থেকে লাফিয়ে লাফিয়ে নিচে নামছে। নানান ধরনের অস্ত্র। সেই অস্ত্র সম্পর্কে সত্যি আমাদের কোনো জ্ঞান নেই। কেমন জানি না সেই অস্ত্রগুলো, বাঁশ দিয়ে তৈরি বন্দুক, হ্যাঁ এমন টাইপেরই অস্ত্র, কাটানা, সোল্ড, তলোয়ার, দা, সব রকমের অস্ত্র নিয়ে সবাই রেডি। তখনই সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর তার পেছন দিক থেকে বন্দুকটাকে বের করে যখনই সামনের দিকে দেখালো, আশুতোষবাবু চিল্লিয়ে বলছে, ইন্সপেক্টর সেন! সঙ্গে সঙ্গে আমার আমিনা বেটিকে না অনেকবার বলেছিলাম, ওই লকেটটা দে। কোন লকেট? হ্যাঁ চাচা, তুমি বারবার তখন থেকে বলছো লকেট জ্বলে উঠবে, লকেট। কি হলো ওর স্ত্রী আর সন্তানের সাথে? ও একদিন কি হঠাৎ করে আমাকে ফোন করলো। আজ থেকে 4 বছর আগেকার একটা ছবি দেখতে পাচ্ছি চোখের সামনে। আবির হঠাৎ করে ফোন করলো। বিশাল আকার একটা সাপ যেন আমাদেরকে দংশন করবে বলে আমাদের পেছনে দৌড়াচ্ছে। আমরা বিভ্রান্তের মতো দৌড়াচ্ছি, হোঁচট খেয়ে পড়তে যাব কি সামনে থেকে হঠাৎ একটা গাছ, বিশাল বড় গাছ, সে 2 হাত বাড়িয়ে দাঁড়িয়ে আমাদের দিকে বলে উঠল একটা গভীর কণ্ঠস্বরে, চিন্তা কি, আমার এখানে কোটর রাখা আছে, সেই কোটরের মধ্যে এসে লাফিয়ে পড়। গিয়ে দরজাটা খুলতেই বাইরের ঘর থেকে চিল্লিয়ে উঠল, এরিক! হ্যাঁ মা বলো, সারি এসছে। সারি আসার পরেই এরিককে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি মনে হচ্ছে আমার আশাটাকে ঠিক সেইভাবে নাওনি। এরিকের প্রশ্ন। আমিও অনেক আশা করেছিলাম সারি, যে একটা অন্তত তোমার ফোন আমার অন্তত মোবাইলের স্ক্রিনে আসবে, বাট থাক সারি। চারিদিক দিয়ে বাদুড় উড়ে উড়ে বেরিয়ে গেল। লোকটি অচৈতন্য হয়ে পড়ে গেল। গুলিটা গিয়ে সিধা লেগেছিল বাঁদিকে, বুকের বাঁদিকে। ওই আদিবাসীর থেকে একজন কেমন করে চিল্লিয়ে উঠে বলল, কপিলারা!
চারিদিকটা কেমন থুম হয়ে গেল। কেউ বুঝতে পারছিলাম না এটা আসলে কাকে স্বাগতম জানাচ্ছে। ইন্সপেক্টর সেন এখনো হাতটাকে সোজা করে বন্দুকটাকে একদম টার্গেট করে রেখে দিয়েছিল সেই লোকটার দিকে, যে লোকটাকে সে অলরেডি শ্যুট করে দিয়েছে। হঠাৎ করে একটা তীর এসে শটানে লাগে বন্দুকের গায়ে, বন্দুকটা ছিটকে গিয়ে পড়ে মাটিতে, এবং আমরা তিনজনেই, আশুতোষবাবু, আমি, অভিমান্যু সান্যাল এবং কাই, তিনজনেই তিন দিক হয়ে একে অপরের সঙ্গে থেকে তিন দিক হয়েই আমরা বন্দুক নিয়ে এদিক ওদিক চার্জ করতে থাকি। তখনই চারিদিকে বোমা বিস্ফোরণ হওয়া স্টার্ট হয়ে যায়। সেই রাতের অন্ধকারের মধ্যেও যেন মনে হচ্ছিল কেউ এসে যেন দীপাবলি খেলছে। চারিদিকে আগুনে আগুন উঠে আসে, মশালে মশাল, এবং দেখা যায় যে কি বড় বড় মানে সে বিকট ধরনের অস্ত্র নিয়ে সুস্বাগতম হচ্ছে সেই রক্তমুখী কপিলারাজের, যার ঠোঁটটা একদমই ঝুলে রয়েছে এবং সে কেমন ডিজাইন একটা ঠোঁটের মধ্যে, মাথার মধ্যে বড় বিশাল বড় রাজ মুকুট। এবং তিনি এসে যখন সামনে দাঁড়ান, দাঁড়িয়ে খালি একটাই কথা বলে, বন্দুকগুলোকে নামিয়ে ফেলুন, এই বন্দুক কোনো কাজেরই নয়। আশুতোষবাবু গিয়ে বলেন সামনে, কেন, তোমাদের বন্দুক যদি প্রাণ নিতে পারে, আমাদের বন্দুক কি তাহলে চকলেট বিতরণ করে এখানে? তার মধ্যে থেকে একজন কপিলারাজের এক চেলা বলে ওঠে, আপনারা এই বন্দুক হাতেও ধরতে পারবেন না, এই বন্দুকে বিষ দিয়ে তৈরি এই বন্দুক। এই বন্দুকের একটি গুলি যদি আপনার গায়ে গিয়ে গাঁথে, স্বয়ং আপনার ভগবান বা আপনার প্রভু কেউ আপনাকে বাঁচাতে পারবেন না। আশুতোষবাবুর গায়ে কথাটা খুব ভাবে লাগে, তাও সে কিছু বলে না, কারণ সে শিখে গেছে রাগকে কাবু করতে। সে খালি সময়ের অপেক্ষা করে। অনেকেই তাদের দিকে তাকিয়ে থাকে। কপিলারাজ একটি পাথরের ওপরে গিয়ে উঠে বসে তাদেরকে জিজ্ঞাসা করে, তো এবার বলুন কি জন্য এসেছেন? জেনে শুনে মরতে এসেছেন নাকি কোনো অ্যাডভেঞ্চারে এখানে এসেছেন? বাবা, ভাই বলে ওঠে, তাহলে দেখছি আপনারাও ইংলিশ জানেন। অবশ্যই আমাদেরকে ইংলিশ জানতে লাগে, কারণ এতগুলো পাপীদেরকে মারতে মারতে সব কিছুদেরই শিক্ষা। আশুতোষবাবু বলে ওঠেন, তোরা নিজেদেরকে এত বড় বিজ্ঞ কি করে মনে করছিস? তোদের মধ্যে এত ক্ষমতা যে তোরা এই পৃথিবীর পাপ মেটাবি? এই পৃথিবীর যদি পাপ মেটাতে লাগে তাহলে কোনোদিনই ইনভেস্টিগেটরস, ডিটেকটিভস, পুলিশ, প্যারানর্মাল ইনভেস্টিগেটর, সাহিত্যিক এরকম সেকশন ওয়াইজ কাউকে মারতি না। মারার হলে পুরো জগৎকে মারতি। সেটাও আপনার সেই স্বপ্নটাও পূরণ করে দেবো। আপনি খালি আত্মা হয়ে ঘুরে দেখবেন কেমন করে মারি। একটু দু এক কথা লাগতে না লাগতেই হঠাৎ করে ওদিক থেকে কোশ্চেন ছুড়ে আসে যে কি তোরা বলবি? কপিলারাজ বলে ওঠে, এবার তুই তুকারি করে উঠে বলে, বলবি তাহলে এবার কী জন্য এসছিস? মরতে এসছিস কেন এখানে? হ্যাঁ, ইচ্ছা করে কেউ মরতে আসে নাকি আবার? আশুতোষবাবু বলে ওঠেন, তোরা একদমই দুষ্ট, তোদের মধ্যে কোনো দেবী বা সামথিং কিছুই নেই। বেকার নিজেরা দেবী নামটাকেও তোরা অপমান করিস। এসব করিস না। এমন বিকট সাজ সেজে তোরা সর্বন্যাসীগুলোকে বাদ দিতে পারবি না। কপিলারাজ হেসে বলে, তাহলে তুই শেখাবি আমাদেরকে? তুই শেখাবি? আসলে কি বলতো, অনেক দিন ধরে না অতিথি আপ্যায়ন করা হয় না। ওদেরকে বসা। হঠাৎ করেই দড়ি নিয়ে আসে আমাদের দিকে, নানান ধরনের দড়ি। এমন দড়ি আমরা কোনোদিনও দেখিও নি, তেমন ধরনের দড়ি। আমাদের মুখের মধ্যে মুখোশ পরিয়ে দেয় এবং আমরা
অজ্ঞান হয়ে পড়ি। কিন্তু আশুতোষবাবু আসার সময় বলে দিয়েছিলেন যে ওই জঙ্গলে যাই ঘটে যাক না কেন ভয় কেউ পাবি না, কারণ আমি আছি তোদের সাথে, আর আমার সাথে স্বয়ং প্রভু আছেন। আর প্রভু খালি আমাকে দেখেন না, আমার সাথে দেখেন আমার আরও 3 সখাও আছে। আর প্রভু খালি আমাদের 4 জনকে দেখেন না, এই পৃথিবীর কয়েক 400 বিলিয়ন লোককেই তিনি দেখেন, তাদের মঙ্গল কামনা করেন। আর আমরা বুঝতে পারি এই কথাটার মানে, অর্থাৎ এই 400 বিলিয়ন লোকেদের মধ্যেও এই কপিলা জাত পড়ে, তাদের মঙ্গল করার উদ্দেশ্যেই আশুতোষবাবু এই কথাটা বলেছিলেন। প্রায় কয়েক ঘন্টা ধরে অজ্ঞান হল, কিছুই বুঝে উঠতে পারছি না। এমন এক জায়গায় ভাঙাচোরা দেওয়াল, রং খসে চটা পড়ে গেছে, দেখে তো মনে হচ্ছে যেন জমিদার কোনো বাড়ি, রাজা রাজত্বের বাড়ি। বুঝতে পারছি না কেমন জায়গায় এসে পড়লাম। সামনে একটুখানি চোখটা আধো আধো খোলাতে ঝাপসা থেকে যখন স্পষ্ট হচ্ছে চোখটা, তখন দেখি যে কি এক ভাঙাচোরা, এক পুরনো ঝুল পড়া সিংহাসনে সে কপিলা রাজ বসে রয়েছে। আমরা দেখতে পেয়ে বলি যে কি এখানে বেঁধে রাখার মানেটা কি? কপিলা রাজ এবার বলে ওঠে যে কি এটা আমার রাজত্ব, এই রাজত্বে চলবে খালি আমারই প্রশ্ন, আগে তোরা বল যে কি আমার ভুলটা কোথায়? আশুতোষবাবু বলে ওঠেন যে কি তোর ভুল, তুই সম্পূর্ণটাই ভুল। কোন দিক থেকে ভুল আমি? কপিলা রাজ বলে ওঠে, কোন দিক থেকে ভুল আমি? হ্যাঁ, কোন দিক থেকে ভুল? আচ্ছা তুই বল ডিটেকটিভ, তুই ডিটেকটিভই তো আশুতোষ? আশুতোষবাবু এত সম্মান দিচ্ছে তোকে, তুই ডিটেকটিভ তো? তাহলে তুই বল, তোর মাথায় কোনোদিনও ভুলভাল চিন্তাভাবনা আসেনি? একে মারবো তাকে মারবো, কোনো দিনই আসেনি? অসম্ভব এটা। কপিলা রাজ আশুতোষবাবুকে বলেন অসম্ভব এটা। তোর মাথায় একবার না একবার হলেও কিছু না কিছু এসেছিল, কখনোই না, কোনোদিনও আসেনি। আগে আসতো, প্রচুর আসতো, কিন্তু এখন আর আসে না। তাহলে একটা না একটা পাপের ছোঁয়া তো তোর মধ্যেও লেগে রয়েছে ডিটেকটিভ। কিছু না কিছু তো তুই এমনও কাজ করে বসে রয়েছিস যে পাপের ক্ষমা তুই কোনোদিনই পাবি না। তোর কথায় আশুতোষবাবু বলেন, তোর কথায়? তুই ক্যাডারে, কোথাকার কোন মহাজন তুই? হ্যাঁ, কোন গ্রন্থ, কোন লিপিবদ্ধ, কোন জায়গা থেকে পড়েছিস দেখি সেই পাপের ক্ষমা হবে না? চল তোদেরকে আলাদা জগৎ দেখাবো। আমাকে আলাদা জগৎ দেখাতে হবে না ডিটেকটিভ মহাশয়, আমি আলাদা জগতেরই মানুষ। আমার কোশ্চেন থেকে আপনারা দূরে যাবেন না। বল এবার তুই ইন্সপেক্টর, ঘুষ নিস না তুই? ঘুষ তো আমি অবশ্যই নিই। ইন্সপেক্টর সেন দেখছি বেশি সিরিয়াসে কথাটা রিপ্লাই দিল। ঘুষ তো আমি অবশ্যই নিই, কিন্তু দরিদ্রদের পেট চালানোর জন্য। আচ্ছা, দরিদ্রদের পেট আছে, আর কি বড়লোকদের পেট নেই? আচ্ছা তাহলে ঘুষটাই বা কেন নিতে লাগবে? নিজের মায়না থেকে কেটে দেওয়া যাবে না? তখন ইন্সপেক্টর একটা কথা বলেন, আমাদের এই কাজে ঢুকতে গিয়েই প্রায় কয়েক লাখ টাকা ঘুষ দিয়ে দিতে লাগে। সেই ঘুষের টাকা হয়তোবা 5 বছর কাজ করেও আমরা তুলতে পারবো না, যে টাকাটা আমরা রাস্তাঘাটে এখানে ওখানে রোডে গাড়ি চালান করিয়ে আমরা টাকাটা তুলে নিতে পারবো। এটা পাপ নয়, তাই না ডিটেকটিভ? আচ্ছা আচ্ছা, তার মানে তোর মিত্ররা এরকম, তাই না ডিটেকটিভ? ওকে, তাহলে এর পরের মোচনকে আসি। আচ্ছা তাহলে সাহিত্যিক বাবু এবার আমাকে কোশ্চেন করে, আচ্ছা তাহলে সাহিত্যিক বাবু, আপনি কি কখনো নোংরা চরিত্রকে নিয়ে লিখবেন এমন কোনো মাথায় চিন্তা ভাবনা আসেনি? আমি বলে উঠি, আমি লিখেওছি। রে বাবা, লিখেও ফেলেছেন? এটা পাপ নয়, তাই না? আচ্ছা তাহলে এর পরের জন্য আসি। কিরে প্যারানর্মাল ইনভেস্টিগেটর,
তোর তো নামটাই প্যারানর্মাল। ভূত, প্রেত, পিশাচ এইসব নিয়ে ইনভেস্টিগেশন না তোর? কোনো এমন বাড়ি রয়েছে যেই বাড়িতে গিয়ে তুই বেকার মিথ্যেভাবে ভূত ধরিস নি? প্যারানর্মাল ইনভেস্টিগেটরের নিয়ে এইটা কখনোই আশা ছিল না, কিন্তু তার মুখের দিকে চেয়ে দেখলাম যখন, তার মাথাটা হেড ডাউন হয়ে যায়। এর পেছনে তাহলে আসল রহস্যটা কি? এনারাই বা জানলেন কি করে? প্যারানর্মাল ইনভেস্টিগেশন কাঁদো কাঁদো আর কাপা গলায় বলে ওঠে, হ্যাঁ করেছি, বাধ্য হয়েছিলাম করতে। কপিলা রাজ সেই কথাটাকে কেড়ে নিয়ে বলে, ঠিক আছে, অত ন্যাকা কান্না কাঁদতে লাগবে না, হয়ে গেছে তাহলে। তোরা তো তাহলে স্বীকার করেই নিলি, তোরা স্বীকার তাহলে সবাই করেই নিলি যে কি তোরা পাপি। তাহলে চল, তোদেরকে এবার তাহলে তুলে দিই ওপরে, ভালোভাবে চলে যা। আমি আগেই বলেছিলাম ডিটেকটিভ মহাশয় শিবাজির কস্টিউমটাকে ফলো করেন, অ্যান্ড দেখি অনায়াসেই দড়িটা খুলে ফেলেছে। দড়িটা খুলে স্নিকারের সামনে যে মোজাটা, সে মোজার থেকে ছোট পিস্তলটা বের করে যখনই সে শ্যুটটা টার্গেট করে কপিলা রাজের দিকে মারলো, কোনো দিনও তার শুনেছি নাকি শ্যুট মিস যায় না, সেদিনকে তার শ্যুট মিস চলে যায়। এবং সকলে যত চেলাচামুন্ডা ছিল সেই কপিলা রাজের, সব দেখেছি কি হই হই রব রব করে ওঠে, এবার আমাদেরকে মারবেই, এমন একটা সময় নাকি তাদের কাছে চলে এসেছে, সে মারবেই এবার। হঠাৎ করে দেখি যে কি সবাই দৌড়াতে দৌড়াতে আসে, সকলের হাতে তলোয়ার, সকলের হাতে সব কিছু। ডিটেকটিভ মহাশয় নাই নাই করে 2 থেকে 4টে গুলি চালিয়ে যায়, কিন্তু একজনেরও গায়ে লাগে না। হঠাৎ করে দেখি যে সেই জমিদার বাড়ির বাইরে প্রচণ্ড বড়, সে রাত্রিবেলায় প্রচণ্ড আলোক রশ্মি দিয়ে ওঠে, প্রচণ্ড আলোক রশ্মি। আর সব আওয়াজের মাঝখানে সব আওয়াজগুলো যেন নিশ্চুপ হয়ে গেল, সে আদিবাসীদের হই হই রব রব সব কিছু নিশ্চুপ হয়ে গিয়ে যেন ঘোড়ার পায়ের আওয়াজ আমরা পাচ্ছিলাম। আশুতোষবাবু আমাদের দিকে তাকিয়ে বলে, চিন্তা নিস না রে তোরা, এই সাপগুলোর মাথা মোচড়াতে আসছে, ভয় পাবি না, একটু শান্তিতে নয় ঘুমিয়ে দে। এই কথাটা বলার পর আমি আবার ঝাপসা ঝাপসা হয়ে আমার চোখ দুটো বন্ধ হয়ে আসছিল। আর দেখছিলাম যে কি আশুতোষবাবু এবার দেখি যে কি তরতাজা হয়ে উঠে একটুখানি বসলেন, এবং ওনাকে দেখছি যে কি ওনার মধ্যে কোনো এরকম জিনিস নেই। এই কথাটা ভাবতে ভাবতেই আমি অচৈতন্য হয়ে পড়ি। তারপরে লাইনটা আমি আর লিখিনি, কারণ আমি যেটা দেখিনি সেটা লিখবো কী করে। যখন ওরকম উজ্জ্বলভাবে জায়গাটা ওঠে, আশুতোষ বাবুর সাথে কনভারসেশন, কিন্তু কার তা কেউ জানে না। আশুতোষ বাবুর দিকে কোশ্চেন আসে, কিরে এগুলো কেন করছিস? তোর তো নাকি বন্দুক প্রিয় নয়, তাহলে কেন মারতে যাচ্ছিস? এখন সবাই ঘুমিয়ে পড়েছে, চিন্তা নিস না, খালি তোকেই আমি দেখা দেব। এদেরকে ভালোবেসে নে, এদের রাস্তাটা ভুল হতে পারে, কিন্তু লক্ষ্যটা কিন্তু খুবই সুন্দর। আমার খুবই ভালো লেগেছে, আমি এদেরকে প্রশংসা করি। এদেরকে তুই তোর দলে নিয়ে নে, তোর দলে নিয়ে নিলে হয়তো তোরই সুবিধা হবে, লোক চিনতে, লোক জানতে। কারণ কি, এরা ন্যায্য বিচার করে। এদেরকে রাস্তা তুই দেখাবি, কিন্তু লক্ষ্য থেকে সরাবি না। এখন আমি আসছি, আমি যেটা বললাম সেটা মাথায় রাখিস।
প্রায় 2 দিন পর আমাদের ঘুম ভাঙে। আমরা যখন ঘুম থেকে উঠি দেখেছি কি আশুতোষবাবু কফি খাচ্ছেন তার চেস বোর্ডটাকে নিয়ে টেবিলের সামনে। আমি, কাই এবং ইন্সপেক্টর সেন সকলে মিলে যাই আশুতোষবাবুর কাছে। গিয়ে জিজ্ঞেস করি, আশুতোষবাবু ওটা কি এনকাউন্টার হয়ে গেছে? এনকাউন্টার না রে, আমার একটা কথা লেগে গেছে। কোন কথাটা লেগেছে আশুতোষবাবু? বলেছিলাম না এদের মতন একটা লোককে আমার দরকার। ইন্সপেক্টর সেন, মানে আপনি কি এরকম লোককে নিয়ে এসছেন নাকি ওখান থেকে? এই জন্য না, কি হলো, জাদু কি হলো বুঝতে পারলাম না। ওই জঙ্গলে যাওয়ার পর থেকে না কি যে হলো, আমি ঘুমিয়ে পড়লাম হঠাৎ করে। চিন্তা নিস না। কিসের চিন্তা? ওরা তো ভালো হয়ে গেছে রে। মানে বাগানে গিয়ে একবার দেখ। বাগানে যেতে না যেতেই দেখলাম যে কি সকলে যেমন ভয়ঙ্কর লাগছিল তাদেরকে দেখতে, তেমনটা ভয়ঙ্কর নেই তারা। সুন্দর জামা কাপড় পরে দেখছি যে কি তারা বাগানের পরিচর্যা করছে। কি সুন্দর সেই দৃশ্য। আমি বললাম এসে, আশুতোষবাবু এত পরিবর্তন কি করে? আশুতোষবাবু হেসে বলে ওঠেন, আগেই তো বলেছিলাম, ভালো বাঁশ দিয়ে নয়, ভালোবাসা দিয়ে লোকদেরকে পরিবর্তনও করা যায়। আবারও সেটা প্রমাণ করিয়ে দিল। সত্যি আমাদের প্রভু মহানের থেকেও মহান। শত্রুদেরকেও যে কিভাবে ভালোবেসে তাদেরকে পরিবর্তন করা যায় সেটা একমাত্র আমাদের প্রভুর থেকেই শেখা যায়। আচ্ছা, তাহলে ওই যে রক্তমুখী কপিলা দেবী এসেট্রা এসেট্রা এত কিছু ঘটনা, হ্যাঁ রেকর্ডিং রয়েছে, ওরা সাক্ষ্য দিয়েছে, ওরা বলেছে ওরা এরকম অনেক কিছুই করেছে, কিন্তু সবটাই করেছে একমাত্র পাপ বিন্যাসের জন্য। ভালো রুট, লক্ষ্যটা খুবই সুন্দর, কিন্তু রাস্তাটা বেঠিক। সেই রাস্তাটাই আমরা দেখাবো ওদেরকে। চলো যাও, তোমাদেরকে এবার একটু ভ্যাকেশনের দরকার। মাত্র 4 দিনের এই ভ্যাকেশন, মাত্র 4 দিনের অ্যাডভেঞ্চার অনেক কিছু শিখিয়ে দিল। কিন্তু সাহিত্যিক, তুই যদি ফটোগ্রাফি করতে যাস তাহলে যা। কাই, তোর যদি এখন কোনো কাজ থাকে তুই যেতে পারিস, কিন্তু একটা জিনিস কাই, তুই কিন্তু ওই ঘটনাটা নিয়ে কিছু বলিসনি। কাই একটু গলা কাঁপি বলল, কোন ঘটনাটা বাবু? বলে দিস পারলে, সময় হলে। তুই বুঝতে পেরে গেছিস। তোর যদি কোনো কাজ থাকে তাহলে সেটা সেরে নিয়ে আয়, কোনো অসুবিধা নেই। আমার কাছে আবার লুকানোর কি আছে রে? মারবো না ধরবো, মার্কটা দেখিয়ে দেবো, আর আমিও সেটা দেখাবো না, সেটা দেখাবেন উনি। আর ইন্সপেক্টর সেন, তুমি কি তোমার বউ বাচ্চা আর মায়ের সাথে আরেকবার দেখা করতে যাবে? হ্যাঁ, দেখা করতে জেলে গেলে ভালোই হয়। ঠিক আছে, চলে যা, কোনো অসুবিধা নেই। চলো তাহলে। জয় যিশু, জয় যিশু, জয় যিশু, জয় যিশু। দু মাস পর আমরা সকলে মিলে এবং সে কপিলা, আমরা সকলে মিলে সে বাংলোতে বসে রয়েছে এবং ডিটেকটিভ মহাশয় খুবই চিন্তিত রয়েছে। আমি জিজ্ঞাসা করে উঠি এবং সঙ্গে ইন্সপেক্টর সেনও তাল মিলায়। কী হয়েছে সুদেশবাবু? নিউজ দেখিস? নিউজটা খোলায় দেখা যায় যে কি কোন একটা জম্বি ভাইরাসের তৈরি হওয়ায় ধরা পড়েছে। কি একটা জম্বি ভাইরাস যেন ধরা পড়েছে, কোথা থেকে যেন বেশ এটার খোঁজ পাওয়া গেছে, যেটা এই বেঙ্গলের মধ্যেই পড়েছে। একটি নাকি বিড়াল আর একটি কুকুর নাকি ইনফেক্টেড, কিন্তু ভাগ্যক্রম অনুসারে তাদেরকে ধরে নেওয়া হয়েছে।
এক্সপেরিমেন্টের পর নাকি জানা গেছে সেখানে নাকি জম্বি ভাইরাস দ্বারা ইনফেক্টেড। বেচারাটা কী বা দোষ করেছিল সে বিড়াল আর কুকুরটা যে তাদেরকে ইনফেক্টেড করলো? শয়তানগুলো শ্যুট করে দিতে হয়েছে তাদেরকে। এবার এই রহস্যটা নিয়ে ঘাটা নাড়া যাবে।